প্রতীক্ষমান চেয়ারে হেলান দিয়ে চোখ বুজেছিলেন। অন্তু অনুমতি চাইলে চোখ মেলে বললেন, এসো। অন্তু চেয়ারে বসলো। মনোয়ারা চশ চশমা চোখে আটকালেন। অন্তুকে দেখলেন দুবার, পরে বুঝলেন, বুঝতে পারছো তো কেন ডেকেছি? জি বুঝতে পারছি। জয় আর তোমার সম্পর্ক কতদিন? অন্তুর মস্তিষ্ক হুটহাট বিষয়টা ধরতে পারল না। কয়েক সেকেন্ড পর হুট করে কথাটা বোধগম্যতে কপালে টান পড়ল। কেন যেন মনে হচ্ছে ম্যাম ওকে ভরকাতেই বলেছে কথাটা। অন্তু বলল, আমাদের কোনো সম্পর্ক নেই ম্যাম। হুম, নেই। ছিল তো, সেটা কতদিনের ছিল? মনোরা আশা করছিলেন অন্তু থতমত হবে, অবাক হবে, অথবা লজ্জা পাবে, নয়তো উত্তেজিত হবে। অথচ ওনাকে অবাক করে অন্তু শান্ত চোখে চেয়ে জিজ্ঞেস করলো, এই কথা কোত্থেকে শুনছেন? সম্পর্ক ছিল কিনা সেটা বলো। থাকলে কতদিনের ছিল? কঠিন হতে চাইলেন মনোরা বেগম। অন্তু নির্বিকার স্বরে বলল, আমি এবং জয়, এই দুটো শব্দের সাথে সম্পর্কটা, শব্দটা মাত্রাতিরিক্ত বেমানান ম্যান। কথাটি আপনি হয় আমাকে ডিস্টার্ব করতে বলছেন, অথবা যদি কারো কাছ থেকে শুনে থাকেন তবে সেটা গুজব ছিল, বাস্তবতা একেবারেই ভিন্ন। মনোহরা কপাল জড়ালেন। মেয়েটা এতটা নির্লিপ্ত, স্পষ্টভাষী আর তীক্ষ্ণ বুদ্ধিদার। কে বলেছে এই কথা ম্যাম? মনোহরা অন্তুর কথায় অগ্রাহ্য করে বললেন, নিকাবটা খোলো। অন্তু খুলল। মনোহরা কয়েক সেকেন্ড যাবৎ খুঁটিয়ে দেখলেন, চোখ ফিরে বললেন, এসবের মাঝে হাসলে কি করে মেয়ে? অন্তু শ্বাস নিল একটা, ঠোঁট কামড়ে বলল, জানি না ম্যাম। কীভাবে, কোথা থেকে, জলের প্রবাহ কোথায় গড়াচ্ছে বুঝতে পারছি না। মনোহরা এতক্ষণ সম্পূর্ণ মনোযোগে অন্তুর উপর নিক্ষেপ করলেন। হাত দুটো একত্র করে টেবিলে কুনোয় ঠেকে বললেন, জয় পাগল। পাগলা না, ঠিক তাণ্ডব। পাগলা তো নিজ মানুষ নিয়ে খেলতে জানে না, মজাও পায় না। তাকে করে কিন্তু জয় ক্ষুধার্ত পশুর মতো হিতাহিত জ্ঞানশূন্য। কী করেছিলে? ওকে অপমান করেছিলে? এতটা বিদ্রোহ হওয়া শরীরের পক্ষে ক্ষতিকর, বুঝলে? ভার্সিটিতে র্যাগিং খায়নি কি? তবু মুখ বুজে থাকে কেন? এই ব্যাপারে আগে শুনোনি কোনো দিন? শুনেছি তো অনেক কিছু, তবে তা আমার ভিতরে সহনশীলতা আনেনি, বরং ক্ষিপ্ত। মনোরা অস্পষ্ট দীর্ঘশ্বাস বললেন, সমাজের ক্ষমতা সব জয়দের। তুমি একটা সাধারণ মেয়ে, এত প্রতিরোধ করবে? তোমার অতি মূল্যবান সম্মানকে জয় সাবানের মতো পানিতে ভিজিয়ে ঘষে ঘষে একটু একটু করে ক্ষয় করবে। প্রতিদিন পানিতে ভেজাবে, ফেনা উঠাবে। তোমার সম্মানে ক্ষয়ে ধুয়ে যাবে পানির সাথে। কারণ জয় বাঁধনহারা, বেপরোয়া। অন্তুর ভেতরটা অস্থির রইল, তবু অটল বসে রইল। মনোয়ারা বললেন, ধৈর্যের এত ঘাটতি তোমার মতো বুদ্ধিমতী মেয়ের সাথে সাথে মানাচ্ছে না মেয়ে। এই যে শীতল, কঠোর, কেয়ারলেস ভাবটা, এটার আসল প্রয়োজন ছিল জয়ের সামনে। এর জন্য ক্ষতিগ্রস্ত হবে তুমি। দৃঢ় হলো অন্টুর কণ্ঠস্বর। ম্যাম, নিজের সামনে নিজের আত্মমর্যাদার এক কোপে বলি হতে দেখেও ধৈর্য ধারণ করার মতো পুরো ধৈর্য আমার নেই। যার তার ফলে ক্ষতি হবে এও জানি, এবং তা মঞ্জুর। আমার ধৈর্যের প্রাচীর এইসব ক্ষেত্রে খুবই পাতলা এবং মসৃণ। নিজের অজান্তে তা চিরে প্রতিরোধ বেরিয়েছে। জানি এটা বোকামি, তবে এই বোকামি এড়ানোর মতো মোটা চামড়া আমার নেই। মনোরা অদ্ভুত হাসলেন। আমাদের সমাজে ক্ষমতাবান দুটো ধরন আছে আরমিন। কেউ কেউ ক্ষমতার জোরে তৎক্ষণাৎ থাবা দিয়ে ধরে, আর কেউ কেউ ছাই মাখিয়ে নিয়ে আস্তে আস্তে যত্ন করে ধরে। তবে ভয়ানক দ্বিতীয়টা। ছাই দিয়ে মাছ ধরলে আর ছুটতে পারে না, জানো তো? জয় খুব জেদি। তোমার অপমানগুলো কতটা বাজেভাবে পুষে রেখেছে ভিতরে তা জানা নেই আমার। ও চিন্তাধারা আর সবার মতো না। ও বহু পুরনো জিনিস পুষে রেখে খুব জঘন্যভাবে তার কর্জা চুকিয়ে নেয়। জয় তা করবে বলেছেন? জয় জ্বলন্ত। কিন্তু জানো, আগুনের চেয়ে পানি মারাত্মক। পানির ছিটে আগুনকে নেভানো মুহূর্ত সময় লাগে না। যখন আগুন পানিকে বাষ্প করে খুব সামান্য পরিমাণ অবস্থার পরিবর্তন করতে অনেকটা সময় একই সঙ্গে বাহ্যিক তাপ প্রয়োগে প্রয়োজন পড়ে। অন্তু যেন কিছু বুঝলো। ম্যাম, বুঝি। পানির হদিশ দিলেন, যার জন্য অন্তুর অতি সাবধানতা দরকার। মনোরা বললেন, জয় যখন অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছিল, একজন ছাত্রনেতার সাথে ঝামেলা হয়েছিল। ছেলেটা জয়কে লেজ কাটা বেজম্মা বলেছিল। জয় হেসেছিল সেদিন। 2 বছর পর সেই ছাত্রনেতা বেরিয়ে গেল অনার্স শেষ করে। ততদিনে জয় একটা পাকাপোক্ত খুঁটি গেড়ে ফেলেছিল ছাত্র সংগঠনে। এর মাঝে হামজা সাধারণ ছাত্রকর্মী থেকে ক্রমান্বয়ে পদোন্নতি পেল। এর মাঝে এমন বহুত কর্মকাণ্ড দুজনে করে ফেলেছিল, যাতে করে দুজন আলোচনায় এসেছিল, মানুষ ওদের চিনেছিল। ওরা লেগে গেল গণসেবায়। ধীরে ধীরে নেতৃত্ব ছড়ালো দুজনের। লোকজন মনোযোগ পেয়ে গেল হামজা। ছাত্ররা দিন দিন জয়ের পিছনে স্রোতের বিপরীতে ছুটে আসা পিঁপড়ের মতো ভিড় করতে শুরু করলো।
সে বছর এই ছাত্রনেতার বোন ভার্সিটিতে ভর্তি হলো। রাতের বেলায় গার্লস হোস্টেলের দেওয়াল টপকে রুমে গিয়ে জয় পার্টির দুটো মেয়েটিকে নোংরা স্পর্শ করছিল, ভিডিও বানিয়েছিল সেটার। সেটা পরের দিন পুরো ভার্সিটি দেখলো। ছেলে দুটোর মুখ চেনা গেল না। সেই ছাত্রনেতা এলো। জয় সামান্য হেসেছিল। ভাই, আপনি যে কারণে আমাকে বেজন্মা জারজ লেসকাটা বলেছিলেন, সেই কারণটা যথেষ্ট ছিল না এই নামগুলো ধারণ করার জন্য। এই জন্য ওই গালিগুলো আমার উপরে জায়েজ হওয়ার মতো ঘটনা ঘটিয়ে দিলাম। আমি জানা তা বলে গালি দিলে আপনি মিথ্যেবাদী আর পাপী হবেন কেন? আমার বাপ মানেই, কিন্তু জন্ম তো আমায় অবৈধভাবে দেয়নি। কিন্তু আপনি বকলেন তা বলে তাতে হয় আমার নিজেকে প্রমাণ করতে হতো যে আমি বৈধ না, অথবা অবৈধদের মতো কাজ করতে প্রমাণ করতে হতো। তো আপনি ঠিক বলেছেন। আপনি যা বলেছেন তাই কায়েম হোক। আপনি আপনার গালাগালির জন্য নিজেকে উপযুক্ত করে দিলাম। তারপরের দিন সেই মেয়ে আত্মহত্যা করে। মনোরা অদ্ভুতভাবে হাসলেন এই পর্যায়ে। আমরা যে বিষয়টা সিম্পল চিন্তা করি, ও সেটাকে জটিলভাবে কঠিনভাবে সাজায়। ও রাজনীতি এসে ভাবে জখম হয়েছে। এই জয় আমির একটা ছেলে নয়, একটা ধ্বংসাত্মক সত্তা। যে মায়ের খেয়েছে, শরীরে সেসব গর্ত রয়ে গেছে। আর কি কি হয়েছে ওর সঙ্গে তা জানার উপায় নেই। ও নিজেকে প্রকাশ করে না, ব্যাপক সমালোচিত হয়েছে, কিন্তু কেউ ওকে এড়াতে পারে না। অন্তু কেমন করে যেন হাসলো। আমার মনে হচ্ছে আপনি আমাকে এড়াতে পারেননি। খুব আগ্রহ ভরে ব্যাখ্যা করছেন লোকটার নোংরামি। তোমাকে জানাচ্ছি, সবশেষে জয়ের কর্মকাণ্ড আসলে যারও সন্তানদের মতো। ওর জিদ ওকে এই পথ দিয়েছে, পাওয়ার দিয়েছে। আবার দিন শেষে দুই ভাইয়ের নিখুঁত চতুরতা জনগণের কাছে ওদের সব কুকর্মকে ছাপিয়ে নেতা করে তুলেছে। আমাদের দেশের লোকজনরা খুব ভুক্তভোগী। তারা অল্প একটু সুবিধা পেলে যে কারো যে কোনো রকম নোংরামি ভুলে তাকে সালাম ঠুকতে শুরু করবে। সমাজবিজ্ঞানের অধ্যাপক হিসাবে সমাজ সম্বন্ধে এই ধারণাটুকু স্পষ্ট। অন্তু যেন চেয়ারের সাথে মিশে যাচ্ছিল। জয়কে এতদিন বখাটে মনে ছিল, হামবড়া মনে ছিল, কিন্তু এরকম নিকৃষ্ট কলুষিত জিদের অধিকারী মনে হয়নি। আনমনে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা ডাক শুনল। আব্বুকে দেখে বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। যদি কখনো খারাপ সম্মানহানি কিছু হয়ে ওর সাথে এই মানুষটা সহ্য করতে পারবে না, তখন অন্তু কী করবে? শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল তোর। আমাদের সাহেব ভুরু কুচকে এগিয়ে এলেন। এ জগতে আছিস তুই? অন্তু হাসার চেষ্টা করলো। তুমি এসেছো নিতে? চলে যেতাম আমি। হাঁটতে হাঁটতে গম্ভীর হলেন আমজাদ সাহেব। সেই কখন থেকে এসে দাঁড়িয়েছি, পিয়ন যদি নাও জানাতো প্রফেসর ডেকেছেন তোকে, আমি চলেই যেতাম। অন্তু খেয়াল করলে আব্বু খুব ঘামছে। শীতের দুপুরে কড়া রোদ নয় মোটেও, তার মাঝেও মুখটা সিক্ত লাগছে। অন্তু বলল, আব্বু সোয়েটার খুলো। কেন? দরকার নেই। খুলতে বললাম খোলো। আমি দাঁড়াই, খোলো। ওটা তুমি ওটা কাল রাতে বোধহয় প্রেশারের ওষুধ খাওনি না? কোথায় গিয়েছিলে এখন? কড়া অন্তুর কণ্ঠস্বর। আমজা সাহেব সোয়েটার খুললেন। অন্তু তা নিয়ে নিজের কনুইতে বাঁধিয়ে রেখে বললেন, কোথায় গিয়েছিলে বলনি কিন্তু এখনো। আস্তে করে আমজা সাহেব বললেন, মোস্তাকিনের সাথে দেখা করতে। তুমি তোমার পেরেশানি থেকে আমায় দূরে রাখতে চেয়ে কী প্রমাণ করতে চাও? যে আমি তোমার বাড়ির কদিনের অতিথি? তোমার দুঃখ কষ্টের কথা জানানো উচিত নয় আমার? কোনো মতে উপর উপর হাসি মুখে ফর্মালিটি দেখে বিদায় দিলে মিটে যাবে এমন কিছু? পাগলি খেপেছে। আমজা সাহেব হাসলেন। রিস্কায় উঠে অন্তু আর কথা বলছিল না, অথচ যতক্ষণ ওনার সাথে অন্তু বাহিরে থেকে 2 বছর শিশু হয়ে যায়। এটা কি আব্বু? ওটা কি? ওখানে কি হয়েছে? এটা কেন হয়েছে? দেখো কি হচ্ছে। এই সেই সব প্রশ্নের ভিড়ে টিকে থাকা মুশকিল হয়ে যায় আমজা সাহেব। রিস্কার হুডি তুলে রোদ মুখ লাগছিল। আনমনে বললেন, পেরেশানি ছাড়া জীবন চলার উপায় নেই, এ তো লেগেই আছে। সেই সব যদি পিড়ি পেতে তোর কাছে বসতে বলি, তারপর নিজের ঝামেলায় তোকে জড়িয়ে ফেলি, বাপ হিসেবে সে ছোটলোকে প্রকাশ পাবে আমার মধ্যে, তার দায় তুই নিবি? এসব কথা তোর কানে কেন দিব? এমনিতে তো সারাদিন নিজের চেয়ে বেশি সংসারের চিন্তায় লেগে থাকিস। বলছি তোর কাজ শুধু পড়ালেখা করা। সংসারের চিন্তা করার ইচ্ছে থাকলে পরের বাড়ি পাঠিয়ে দে। সংসারের টানাপোড়েন ঘাড়ে তুলে দেবার হলে বাড়িতে রাখবো কেন তোকে? গম্ভীর স্বরে কথাগুলো উপেক্ষা করে বলল অন্তু, তুমি তোমার লেকচার থামো আব্বু। এটা তোমার ক্লাসরুম, অথবা আমি তোমার ছাত্রী নই। বলবে না বলবে না। আমি জানার জন্য মরে যাচ্ছি না। কথা শেষ করে দুজনের দিকে শক্ত চোখে তাকালো একবার। অন্তুর মতে বিকালে হলো দিনের সুন্দরতম সময়। সিঁড়ি দিয়ে পাটি বিছিয়ে উঠতে এসেছিল সে। রাবেয়া পাশেই বসে চাল খুঁড়ছিল। মাজিয়া ধীর পায়ে এসে একবার কাপড় চোপড় নিয়ে গেছে। রাবেয়া বলতে চেয়েও চুপ রইলেন। এই অসময়ে গোসল করো না, পাছে আবার খিটখিট করে উঠবে মাজিয়া।
রাবেয়া অন্তুকে পেলে কোনো সময় চুপ থাকে না, বোকা বোকা কথা বলে অন্তুর কাছে কড়া কথা শোনে, অথবা নিজের অতীতের গল্প শোনে, নয়তো হাসি মজা করেন। আজ চুপচাপ আনমনে চাউল খুঁজছেন। অন্তু বই রেখে জিজ্ঞাসা করলো, কী হয়েছে, চিন্তায় আছো নাকি? কেমন করে যেন একবার তাকিয়ে আবারও চোখ নামলে রাবেয়া। অন্তু ভুরু কুচকেলেন, কাহিনী কি? চুপ করে আছো কেন? কি হয়েছে আম্মা? রাবেয়া নিচু স্বরে বলল, ওই হারামি কাল রাতে বাড়ি আসেনি। কি যে করছে কোথায় আল্লাহ মাহবুদ জানে। আমার আর ভাল লাগে না এসব। বাড়ি আসেনি রাতে, আব্বু জানে? চুপ কর, আস্তে কথা কইতে পারিস না মেয়ে মানুষ? এদিক ওদিক তাকালে রাবেয়া আতঙ্কিত স্বরে, না পারি না, কোনো পাপ করিনি যে লুকাতে বিড়বিড়াতে হবে। গত রাতে বাড়ি আসেনি, আবার রাত আসতে যাচ্ছে, তুমি আব্বু বা আমায় জানানোর প্রয়োজন মনে করিনি? মাঝিয়ে ঘরে ঢুকে দম আটকে গেল অন্তুর। জানলা দরজা কিছুই খুলেনি। শরীর ভালো যাচ্ছে না মাজিয়ার। মাজিয়ার খুব সুফি মেয়ে, ঘর দোর সবসময় ঝকঝক করে, তার বদলেতে আজ পুরো ঘর একটা পরিত্যক্ত গুদামের চেয়ে কম লাগছে না। বাথরুম থেকে আওয়াজ পেল মাজিয়া, দৌড়ে গেল। বেসিনের উপর ঝুঁকে হরহর করে বমি করেছে মাজিয়া। অন্তু দ্রুত বাহু চেপে ধরল মাজিয়ার, কোনো মতে ধরে এনে বিছানায় শোয়ালো ওকে অন্তু। পাশে বসে বালিশ ঠিক করে দিয়ে লাইট জ্বালালো ঘরের। চারিদিকে বন জঙ্গলের মতো হয়েছে। অন্তু মাসও একবার এই ঘর ঢোকে না। চারিদিকে হাল দেখে অবাক হলো। মাঝে কপালে হাত চেপে ধরে বলল, কি হয়েছে আপনার? এত শরীর খারাপ লাগছে, কিছু বলেনি তো? নিজেকে কী ভাবেন আপনি? আর আমাদেরকে বাও কী ভাবেন? আমরা কি আপনাকে খেয়ে ফেলার উৎপেতে আসছি এমন মনে করেন? আপনার সাথে শত্রুতা করে দু চার চার পয়সা পেলে তাও না হয় ভেবে দেখতাম আপনার সাথে শত্রুতা বজায় রাখার। মাঝিয়া চুপচাপ চেয়ে রইল। মাঝিয়ার কাছে এমন নমনীয়তা আশা করা যায় না। আস্তে আস্তে তার চোখ ভিজে গলা ভেঙে এলো। ও গতকাল সকালে বাড়ি থেকে বেরিয়েছে, এখন পর্যন্ত কোনো খবর নেই। ফোন বন্ধ। অন্তুর চোয়াল শক্ত হলো। তা কাকে বলেছেন? চেনেন আমাকে? আমার বাপ মা? আমি এই বাড়ির পাশের ঘরে থাকি, তা জানেন আপনি? এভাবে পার্সোনাল কথা আমাদের অচেনাদের কাছে বলবেন না ভাবি। ক্ষতি করে বসলে তো আর উঠে আসবে না। গোপন কথা গোপন রাখুন। ভারী পা ফেলে বেরিয়ে এলো অন্তু ঘর থেকে। বোরকা পরে বেরিয়ে যাবার সময় রাবে হায় হায় করে উঠলেন। কোথায় যাচ্ছিস তুই অন্তু? এই। অন্তু সোজা হেঁটে দরজার কাছে গিয়ে বলল, ডাকাতি করতে যাবে সঙ্গে? সাহস নেই অত তোমার, আমি বরং যাই। রাবে দীর্ঘশ্বাস ফেলল। অন্তু ভীষণ গম্ভীর, রাগ ও মেজাজ ভীষণ তিরিক্ষে ভেবেছিলেন তিনি অন্তিক আজকের মধ্যে ফিরে আসবে। জানানোর দরকার নেই কাউকে। অন্তুকে বললে তো তৎক্ষণাৎ আমজাদ সাহেবের কানে যাবে, একটা তামাশা হবে। খানিক বাদে অন্তু কঠিন মুখে একইভাবে ফিরে এলো। রাবেয়া কোনো কথার জবাব দিল না। সোজা মার্জিয়ার রুমে গেল। পেছন পেছন দৌড়ে এলো রাবেয়া। অন্তু মার্জিয়ার হাতে প্রেগনেন্সি কিট ধরিয়ে নিয়ে বাথরুম অব্দি নিয়ে গিয়ে বলল, যান টেস্ট করে আসুন। মুখের দিকে চেয়ে থেকে সময় নষ্ট করবেন না, দ্রুত যান। রাবেয়া অবাক হলেন। অন্তু প্রেগনেন্সি কিট কিনতে গেছিল? বললেন, আমি তো কিছুই বুঝিনি মার্জিয়া। তা শিওর হলে তো আবার পরীক্ষা করার মতো উদ্ভট শখ জাগতো না আমার আম্মু? রাবেয়া চুপ রইলেন। একটু পর আবার নিজেই বিড়বিড় করলেন, আন্তিক কোনোদিনও রাত বাইরে কাটায় না অন্তু। আমার ভাল লাগতেছে না। কই গেছে? সন্ধ্যা লাগতে চললো, এখনও আসলো না। অন্তু একবার তাকালো তার সরলা মায়ের মুখোপানে। তাকে ভীষণ ভয় পান রাবেয়া। অন্তু চোখে আশ্বস্ত করলো, কিচ্ছু হয়নি, শান্ত হও। সন্ধ্যার পর আবারও দুবার বমি করেছিল মাজিয়া। অন্তু সোফার উপর ছিটিয়ে থাকা কাপড়গুলো ভাঁজ করে ঘরটা ঝাড়ু দিয়েছিল। আন্তিক খুব খিটখিটে মানুষ। বিছানায় বসার সময় চাদরে হাত বুলিয়ে বসার অভ্যাস। কিটে প্রেগনেন্সি পজিটিভ এসেছে। তারপর বেশ কিছুক্ষণ নিঃশব্দে কেঁদেছে মার্জিয়া। রাবেয়া প্লেটে করে ভাত আনলেন। মার্জিয়া খেতে অস্বীকার করলে, রুচি নেই তার। অন্তু জিজ্ঞাসা করলো, নিজে টের পাননি শরীরের এই অবনতি দেখে? মার্জিয়া সেসব এড়িয়ে কাতর স্বরে বললেন, তোমার ভাই আসছে না কেন অন্তু? আমার ভালো লাগছে না এমনিতে শরীরটা, তার উপর টেনশন। অন্তু মার্জিয়ার কাতর মুখ দেখে নজর ফেরায়, শান্তি স্বরে বললেন, টেনশন না করুন। আব্বু মসজিদ থেকে আসলে বলছি কিছু একটা করা যাবে। আপনি চুপচাপ শুয়ে পড়ুন, পারলে কিছু খেয়ে নিন। এই সময় নিজের সাথে সাথে আরেকটা প্রাণের যত্নে থাকতে হবে আপনাকে। রাবেয়া খুব জোর করে কয়েক লোকমা খাবার তুলে দিতে পারলেন মর্জিয়ার গালে। কেঁদে কেঁদে মুখ চোখ বসিয়ে ফেলেছেন। দিন শেষে মেয়েটা অন্তিককে ভীষণ ভালোবেসে, এই চিরন্তন সত্য। অন্তু চলে গেল বাইরে। তার মাথায় বহু নেতিবাচক ভাবনা আসছিল। সেদিন একটা গুন্ডা ধরনের নোংরা লোকের সাথে কোথায় যাচ্ছিল অন্তিক?
অন্তর মাথা ভার হয়ে গেল। কি অধঃপতন অন্তিকের! আমজাদ সাহেব তার ছেলের ব্যাপারে এমন কথা কিভাবে বলা যায়? দিন দিন পারিবারিক পরিস্থিতি এত সংকটাপন্ন হয়ে উঠছে কেন? আমজাদ সাহেব জামায়াতে শেষে ফিরলেন। দুবার আব্বু বলে ডেকেও কিছু বলতে পারছিল না অন্ত। আমজাদ সাহেব গম্ভীর হলেন। কথা কেমন এমন গলায় আটকাবে? স্পষ্ট কথা বলতে শেখাইনি আমি? চোর বা অপরাধীর মতো কথা সাজাতে গিয়ে হুমড়ি খাই। তুই কি সেরকম কিছু বলতে যাচ্ছিস? অন্তু দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার ছেলে কাল সকালে বেরিয়ে গেছে, এখনো অবধি বাড়ি ফেরেনি। মানে প্রায় 1.5 দিন হলো, তার পাত্তা নেই বাড়িতে। আব্বু, তুমি চিন্তিত না হও, সে বাচ্চা নয়, চলে আসবে। তবু তোমাকে জানারও প্রয়োজন মনে করলাম। শেষের দিকে অন্তু সামাল দেওয়ার ব্যর্থ চেষ্টা করলেন। আমজা সাহেব তসবি রেখে গিয়ে পুকুরের পাশে জানলায় আটকে গিয়ে বললেন, বাচ্চা বোঝাচ্ছিস? আসলে কি আমি এত দুর্বল আর অপদার্থ হয়ে উঠছি যে ছোট ছোট বিষয়গুলি নিতে পারছি না আজকাল? তেমন নয়, কিন্তু একের পর এক যা হচ্ছে, এটাকে তবে জীবন বলে অন্তু? যখন দেখবি জীবন সমতল রাস্তা বেশ আরামে গড়িয়ে গড়িয়ে লুলিয়ে চলছে, তখন বুঝবি তুই স্বপ্নের মাঝে আছিস। অল্পক্ষণের মাঝে ঘুম থেকে জেগে উঠবি, কারণ বাস্তবতা হলো পাহাড় কেটে বানানো সরু রাস্তা, যার পদে পদে বাঁক, উঁচু নিচু খাদ, আর যে কোনো সময় জীবন নামক গাড়িটা উল্টে পড়ার সম্ভাবনা দিয়ে ভর্তি। এসবে সেদিন ভয় পাবে, তার আগে আমি মাটির তলায় শায়িত হয়ে যাব। অন্তু চোখ জোড়া বন্ধ করে ফেললো, বিড়বিড় করে বলল, চুপ করুন আব্বু, প্লিজ চুপ করুন, কিচ্ছু হয়নি, হবেও না। আমজাদ সাহেব বের হওয়ার মুহূর্তে অন্তু কোত্থেকে দৌড়ে এসে হাত চেপে ধরলেন হুড়মুড়ে। আমজাদ সাহেব গোমরা মুখে বললেন, পাগলামি না করে ঘরে গিয়ে পড়তে বসো। সেদিনের পরীক্ষা দিয়ে এসে 2 দিন বেশ ফাঁকিবাজি করছিস। আমি এখনই ফিরে আসবো। আমিও? আমি কি এখনই ফিরে আসবো? একটু ঘুরে আসি চলো। ধমক দিলেন আমজাদ সাহেব, বড় হোসনি, আর কবে বড় হবি? আমি কি শখে যাচ্ছি পিছু নিতে হবে? আব্বু, তুমি বলতে, সন্তান বাম্মার কাছে কোনো কালেই বড় হয় না। সে আমি যতই বড় হই, আমার বয়স যতটুকুই বাড়ছে তোমার বাড়ছে না, সুতরাং তোমার তুলনায় আমি যা তাই রয়ে গেছি, ঠিক বলছি না? অন্তু চাইলে রসিকতার মাধ্যমে আব্বুর টেনশন কমতো। আমজা সাহেব হার মানলেন, মৃদু ধমক দিয়ে বললেন, চাদর নিয়ে যা, ঠান্ডা লাগে না গায়ে? অন্তিকের দোকান বন্ধ পাওয়া গেল। পাশের দোকানের জানলা, কাল থেকে দোকান খুলেনি। এরপর বেশ কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়ে ছিল দুজন রাস্তার পাশে। অন্তু ঠিক বুঝতে পারছিল না আব্বুর অভিব্যক্তি। গম্ভীর মানুষদের এই এক সমস্যা, তাদের উত্তেজনা, শান্ত ভাব সবই একরকম চুপচাপ। সে বুঝতে পারছিল না কী করে পরিস্থিতি সামালে নেওয়া যায়। অন্তিক গতকাল বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে দোকানে আসেনি, তাহলে কোথায় গিয়েছে? এখন কোথায় খুঁজবে ওকে? কোথা থেকে যেতে পারে? অবচেতন মস্তিষ্ক থেকে থেকে নেতিবাচক ভাবনা উঁকি মারছে। অন্তু ধমকের তাদের ভেতরে পাঠালেন। আমজা সাহেব আচমকা শক্ত করে চেপে ধরলেন অন্তুর বাম হাতখানা। অন্তুর মনে হলো সে এবার একটা গোটা মহাবিশ্ব ব্রহ্মা জয় করে ফেলতে পারবে। নিমেষে তার হাত তার গায়ে একটু আঁচল লাগার সম্ভাবনা নেই আর। চোখ বুজে দুটো শ্বাস ফেলে বলে, আব্বু, তোমার ছেলেকে দুটো কলেজ লাইফের বন্ধুকে চিনি আমি, তুমি তো চেনো। আব্বুর হাত ধরে রাস্তা পার হলো অন্তু। চাদরের এক প্রান্ত কাঁধ থেকে পড়ে গেছে। আমজা সাহেব অন্তুর হাত ছাড়লেন না, বরং বাম হাত দ্বারা চাদর কাঁধে তুলে নিয়ে একটা ধমক দিলেন, সর্দি লাগলে 1 পয়সার ওষুধ কিনে দেবো না, মনে রাখিস। ভালোভাবে চাদর জড়িয়ে নে গায়ে, ঠান্ডা কিন্তু কম নয় বাইরে। বন্ধুরা এখন সংসারী হয়ে গেছে, পুরনো শিক্ষককে দেখে অভ্যস্ত হয়ে পড়ল। আমজা সাহেব সকলের অনুরোধ নাকচ করে কেবল অন্তিকের খোঁজ করে বিদায় হলেন। সম্ভাব্য সকলের জায়গা খোঁজ করে বিশেষ ফায়দা হলো না, এখনও অন্তিকের নাম্বার দুটো বন্ধ। দুজনে রাস্তার পাশে উঁচু ফুটপাত ধরে বসলো। অন্তুর বুক কাঁপছে। চুপচাপ বসে থাকা আব্বুর মনে কী বয়ে যাচ্ছে তা আন্দাজ করতে চাইল। খুব করে মনে হলো যদি সে ম্যাজিক জানতো, এখন অন্তিককে এনে সামনে দাঁড় করাতো, এরপরে এক লহমায় ভেঙে দিত বাপ ছেলের মাঝে কঠোর দেওয়ালখানা। বুকের ভার সহ্য হচ্ছিল না আর, অসহায় লাগছিল খুব। সে কেন পারে না আব্বুর পেরেশানির সহজ সমাধান করতে? সমস্যাগুলো তার নাগালের মাঝে হয় না কেন? বেশ কিছুক্ষণ চুপচাপ পাশাপাশি বসে রইল। রাস্তার ওপাশে ফুটপাতে
ভাপা পিঠা বিক্রি হচ্ছে। আমজাদ সাহেব জিজ্ঞাসা করলো, পিঠা খাবি? অন্তু তাকালো আব্বুর দিকে, স্বল্প হাসলো। মানুষটা বরাবরই নিজেকে পাথর প্রমাণ করতে চেষ্টা করে, যেন এই জগতে কোনো ব্যথা বা উদ্বেগ তাকে কাবু করতে পারে না। দিন শেষে পরিবারের কর্তব্য পালন করতে গিয়ে এত এত জটিলতার দেনা পাওনা ঘাড়ে করে বসে আছে, তবুও যেন মনে হয় তার কর্তব্য সে ঠিকঠাক পালন করছে। অন্তু মাথা নেড়ে হুম। আনলেন বললেন, আমজাদ সাহেব, থানায় একটা জিডি করলে হয় না? আমিও ভাবছি। থানায় একটা সাধারণ বিবরণের ডায়েরি করে দুজনে বেরিয়ে এসে থানার বাইরে দাঁড়ালো। আমজাদ সাহেব ফোন করলেন কাউকে। অন্তু ইশারায় জিজ্ঞাসা করলো, মুস্তাকিনকে জানিয়ে রাখি? অন্তু আর কিছু বলল না। তার মনে হলো খুব শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু করার কারণ নেই। সে শুধু শুধু এত বেশি ভাবছে। টিকিট কাউন্টারে টুকটাক ভিড়। রাজধানী শহর বলে কথা। হাত ঘড়িতে সময় দেখলো 11:53। সে ফ্ল্যাট থেকে বের হয়ে এসেছে 11:15 থেকে। এরপর বিয়ার কিনতে দেরি হয়ে গেছে। দৌড়ে বাসে উঠলো। এত রাতে সবগুলো সিট বুক। তার জন্য একটা সিট রয়েছে একটা মেয়ের পাশে। মেয়েটা জানলার ধারে বসে আছে। জয় গিয়ে দাঁড়িয়ে কাঁধ থেকে ব্যাগ খুলতে মেয়েটা উঠে দাঁড়িয়ে খ্যাঁক খ্যাঁক করে উঠল, একদম এখানে বসবেন না। আমি আপনার পাশে বসে যেতে পারবো না। এখানে বসবেন না আপনি। আমি বসতে দেব না। বাস ছাড়বে এক্ষুনি। জয় রাগ সামলে বলল, আর কোনো সিট ফাঁকা নেই। দুজনে বসার জন্য যথেষ্ট জায়গা আছে 2টা সিটে। আপনি বসেন, অসুবিধা হবে না। মেয়েটা কর্কশ সুরে জোরে করে চেঁচিয়ে বলল, বললাম না আমি আপনার পাশে বসে যাব না। যেতে পারবো না কোনো ছেলে মানুষের বসে বসে, আমি অন্তত রাতের জানি। চুপ কর শালি, চুপ। জয় চট করে নিয়ন্ত্রণ হারালো। গলার ভিতরে এক খাবলা টিস্যু গুজে দেব, আর এক ফোঁটা আওয়াজ করলে গলা দিয়ে বের হলে মুখ। চুপ থাক শালির মেয়ে। সকলে উঠে দাঁড়ালো। হেল্পার এগিয়ে এসে বলল, জয় দাঁত খিচে বলল, এই চেংড়ি, নাম তুই, নেমে যা বাস থেকে। মেয়েটা কেঁপে উঠল। জয় আঙুল নেচে এসে বলল, বের হ, সিট থেকে বের হ, বের হ, বের হ, নাম যা। তোর সিটের মায়েরে ড্যাশ, তুই আমার পাশেও দূর। তোর আমি এই বাসে যাইতেই দেব না। মেয়েটা কিছু বলতে নিলে জয় ঠোঁটে আঙুল চাপলো। চুপচাপ নেমে দাঁড়া, নয়তো একটা লাথি মেরে নামিয়ে দেব। পড়ে যাবি, মাজার টাজার নকশা পাল্টে যাবে। হেল্পার কিছু বলতে আসলে জয় থামলো। তুই চুপ থাক, ওইদিকে সরে দাঁড়া। ওকলাতি করতে আসলে বাসটা পেছন দিয়ে ভরে দিব একদম শালা। মেয়েটার দিকে ফিরে বলল, শালি, ভদ্রতা মারাও। ভদ্রতা শেখার আমাকে? যে কোনো ছেলের পাশে বাসে যেতে পারবে না, সে সারা রাত 12টার সময় একা যাতায়াত করে? হ্যাঁ, পাগলের থাপায় আমারে ভাতের বদলে কি খই খাই? ভদ্রতা কোনো মতেই সম্মান দিতে ইচ্ছে করলে ভদ্র সাজার বিষয়টা হজম হয় না আমার। তোরে দেইখা লাগতেছে তুই বিপদে পড়ছস কেন? তোর মানে স্বেচ্ছায় রাত দুপুরে একা একা সফর করবার পরও আর ছেলে মানুষের পাশে বসতে পারো না? তোর মতো বাড়লা ওরে কোন শালা আমারে দেখে কি বালবেটা মনে হয় যে তোর পাশে বসলে সুরসুরি উঠে যাবে? সুশীলা নারী তুমি শালি আমার? নাটক! তোরে আমি সিনেমা দেখাই, দাঁড়া। পকেট থেকে মানিব্যাগ বের করে বলল, দে টিকিট, দে টিকিট দে তোর। জয় টিকিটের দাম মেয়েটার হাতে শক্ত করে গুঁজে দিয়ে টিকিট কেড়ে নিয়ে সিটে ফিরে এসে বলল। হেল্পার তখনও দাঁড়িয়ে। জয় সিটে গা এলিয়ে দিয়ে চোখ বুজে বলল, আপনার আবার কি সমস্যা? মাথা কাজ করলে বাসের দরজার সাথে জোরে জোরে মাথা ঢুকে দিন, ক্লিয়ার হয়ে যাবে। 2টা সিট এখন আমার। এবার গাড়ি ছাড়েন, এমনিতেও পৌঁছাতে সকাল হবে। হেল্পার ভয়ে বলতে পারল না, গাড়ি অ্যালকোহল অ্যালাউড না। বাসের লাইট অফ হলে জয় শব্দ করে বিয়ারের ক্যান খুলে তাতে চুমুক দিয়ে গলা ছেড়ে গান ধরল। ফজরের আজানের সময় বাস দিনাজপুরে প্রবেশ করলো। অন্ধকারে ভালো করে কাটেনি, তার উপর ঘন কুয়াশা আচ্ছাদনে এক হাত দূরে পরিবেশে স্পষ্ট দৃষ্টিগোচর হবার জো নেই। জয়ের শরীরে শীত নেই, কনকনে শীতও দরকার পড়লে ডাবল ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ফ্যান চালিয়ে ঘুমায়। ফ্যানের শব্দ না কানে এলে ঘুম ভালো হয় না।
পুরো ব্যালকনিতে কোনো মতে নেশা হয়। এখনো বেশ খানিকটা তরল বাকি জ্ঞানে। মাথা ঝিমঝিম করছে, পুরো মাথায় হ্যাং না হলে কঠিন হ্যাংওভার চড়ে। হাঁটতে গিয়ে পা ঢলছে। নিচের তলায় পুরো জুড়ে হামজার স্টিল ওয়ার্কশপ। সেটা পেরিয়ে দোতলার সিঁড়ি ভেঙে দরজায় টোকা দিল। কলিং বেল চাপার আগে হুট করে দরজা খুলে যায়। জয় চমকে গিয়ে আবারও সামলালো নিজেকে। তরু দাঁড়িয়ে আছে দরজা খুলে। ভেতরে ঢুকে কাঁধের ব্যাগ নামিয়ে জিজ্ঞাসা করলো, ঘুমাসনি তুই? জবাব দিল না তরু। জয় জানে সারা রাত এইভাবে বসার ঘরে দরজার কাছে বসেছিল তরু। জয় জেলার বাইরে গেলে যেদিন ফেরার কথা দরজার কাছে থাকে। জয় আসলে যাতে দরজা খুলে দেরি না হয়। জয় বলল, খাবার কি আছে? ক্ষুধা লেগেছে, ভাত দে। তার আগে একটু গরম কালা কফি দে। গা গুলে আসতে আবার খিদে লাগছে। তোর ঠোঁট উঠল। ছোটো মাছ রান্না আছে। দয় দাঁত খিচে আবারও চুপ। জুতোটা খুলে পা ঝেড়ে উড়িয়ে বলল, বাঙালি জাতিটা যেরকম বালের জাত, খাওয়া দাওয়া বালমার্কা, ওই জিনিস খাই আমি? তাহলে ডিম ভেজে দেই নর্মাল ফ্রিজে, অল্প একটু মাংস আছে, গরম করে দিব ওটা। সকালে ভালো খাবার এনে দেবো, এখন ওইটুকু দিয়ে চালান। কমন বাথরুমে ঢুকলো জয়। পা ফসকে যেতে চাইলে একবার তরু খেকিয়ে উঠল, এসব কচু না গেলে কি খুব অসুবিধা হতো? ধরবো আমি? না তো, মাতাল হই নেই আমি, একদম ফিট আছি। তুই তাড়াতাড়ি কফি বানা, তার আগে আমার গামছা দিয়ে যা। এটা গোসল করার সময় আজে বাজে জিনিস গিলবেন আর বেখাপ্পা সময়ে গোসল করে সর্দি বাঁধাবেন? জয় মাতালের মতো নাটকীয়ভাবে কাঁধ দুলিয়ে বলল, সভ্য হয়ে নিয়ম মেনে কোন শালা বড়লোক হয়েছি? আমি অত অসভ্য হয়েও বড়লোক। কফি পড়ে রইল ওইভাবে। জয় গোসল করে বেরিয়ে এসে সোজা খাবার টেবিলে বসলো। এই পৌষের শীতে ভোর 5টার দিকে গোসল করে কেউ এত নির্লিপ্ত থাকতে পারে? তরু নাক কুঁচকাল। খাবার দিয়ে চলে যাওয়ার সময় জয় ডাকলো, এই চেয়ারে বস, আপনি খান আমি ঘুমোবো। জয় শুনল, বলল, তুই তো রাতে খাসনি। তোর থতমতে খেয়ে খেয়ে এলো। খাইনি মানে? বাংলা কথা বুঝিস না? আমি আসলে খাবি তাই খাসনি। পুরোপুরি নিশ্চিত জয়। তোর লজ্জা পেল। আপনি খান। জয় মৃদু ধমক দিল, তুই না বললেও খাবো আমি, বসে পড়। প্লেটে খাবার নেই, একা একা খাইতে ভাল লাগে না আমার। খেতে খেতে একবার তাকালো জয়ের চোরের দিকে। নির্দ্বিধায় সুন্দরী মায়াবতী উপাধি পাওয়ার যোগ্য তরু। আজ এই নির্ঘুম রাতের শেষে জয়ের ক্লান্ত আতমাতাল চোখে আরও সুন্দর দেখতে লাগছে। তার যত্নের কেউ নেই কোথাও তরু ছাড়া। হুট করে চোখে ধরে গেল জয়ের। সে চোখ নামালো, তরুর তাকালো। ভেজা চুল, পরনে সাদা লুঙ্গি, ঘাড়ে গামছা, মাথা নিচু করে খাচ্ছে আর পা দোলাচ্ছে জয়। তরুর দেখার মাঝে হুট করে বলল জয়, এভাবে তাকিয়ে থাকিস না, তোর নজরে প্রেমে টেমে পড়ে গেলে শেষে জাত যাবে। তরু হেসে ফেলল, মাথা নুইয়ে নিল। জয় বলল, স্নিগ্ধ হাসি তরুর। মেয়েটা চঞ্চল, তবে তার সামনে আসলে খুব গুছিয়ে নেয় নিজেকে। একজন কর্তব্যপরায়ণ নারী হয়ে ওঠে। শেষ রাতে তাদের এই নৈশভোজনের অভ্যাস খুব পুরনো। তরু হাসি সামলে বলল, প্রেমে পড়ার হলে কবেই পড়তাম। একটু থেমে আবারও বলল, আপনার আসলেই ভালোবাসা আসেনি কোনোদিন আমার প্রতি? জয় বাচ্চাদের মতো মাথা নাড়ল, ভালোবাসা জিনিসটা আমার সিস্টেমের বাইরে, ওসব বুঝি না আমি। তোর উপর কোনোদিন ভালোবাসা আসেনি, তবে মায়া আছে একটা। তরু ভুরু কুচকায়, অবাক হয়। মায়া? তা কেন? সে আশা করেনি জয়ের মুখে এমন কথা শুনো। সেবা যত্ন করিস তার ভাড়া। রসিক হাসি হাসে জয়। তরু স্মিত হাসে, চোখ ফেরে না। খানিক পর জয় আনমনে বলে, কারণ আমারে কেউ কোনোদিন নিঃস্বার্থ ভালোবাসে নেই, এই ভালোই বাসে নেই। আমার মনে হয় তুই একমাত্র একটা পাগল, যে কিনা বিনা স্বার্থে কোনো উদ্দেশ্য ছাড়াই মনোযোগ ও ভালোবাসা দিয়েছে। চালাক হ তরু, প্রতিরোধ গড়ে তোল আমার বিরুদ্ধে, বিদ্রোহ কর বিদ্রোহ। জয়দের ভালোবাসতে নেই। তরু চমকে উঠল, খালা খালু আপনাকে? জয় হেসে ফেলল কেমন করে যেন। অর্ধেক খাবার ভর্তি প্লেট, মাঝে পানি ঢেলে ধুয়ে চেয়ারে হেলান দিয়ে বলল, আমি বিশাল বড় লোক চ্যাংড়া। কথাটা বলে চোখ মারল জয়। বাপের সমস্ত সম্পত্তির একমাত্র মালিক আমি। এমনিতে আমি বেশি দিন দুনিয়া থাকবো না, তাতে আমার সব কিছু অটোমেটিক্যালি আমার পালনকারীর হয়ে যাবে।
যেটাকে তুই তাদের ভালোবাসা বলতে চাইছিস, সেই তথাকথিত যত্ন আমি রাস্তার কারো কাছেও পেতাম। আমার নামে আমার ধোঁকাবাজ বাম্মা মোটা টাকার গুদাম রেখে গেছে। তোরও অবাক হলো, কিন্তু হামজা ভাই? জয়ের হাসিটা আবার রহস্যজনক দেখতে লাগলো। ঘাড়ে হাত তালুতে ঘষে বলল, ভালোবাসা আর প্রশ্রয়ের মাঝে পার্থক্য তুই বুঝিস না। আমিও বুঝতাম না। মাঝখানে একটু থেমে দুবার মাথা ঝাঁকিয়ে দিল জোরে জোরে। ঝিঝিম করছে মাথাটা, সামলে বলল, ভালোবাসা প্রশ্রয় খুব কম থাকে, খুব কম। যেখানে কঠোর শাসন থাকে। আমার ক্ষেত্র বিশেষ প্রবল ছাড়। রাস্তার অপরিচিতকে ধরে তুই শাসন করতে যাবি না। যার উপর টান লাগে, মায়ার টান, এইডারে তোর ভালোবাসা বলিস? তারে মানুষ শাসন করে, আমারে কেউ কোনোদিন শাসন করেনি। তোর কেঁপে উঠল নিজের অজান্তে। জয় কখনো নিজেকে নিয়ে বলে না, কোনোভাবেই না। জয়ের উদ্ভট হাসির সাথে এমন সব কথাগুলো খুব বিচ্ছে। আমি এমন একের পর এক সিগারেট ফুঁকে যাই, হামজা ভাই কোনোদিন ধমক দিয়ে বলে না, সিগারেট ফেল আর ছুবি না। ক্লাস 8-এ প্রথমবার সিগারেট রেখে আগুন জ্বালিয়েছে, হা হা। তখন গলা খুব জ্বলতো, একেবারে ধোয়া গলায় গিয়ে পুড়তে পুড়তে যেন নিকোটিন। কেউ সেদিন চটাং করে একটা থাপ্পড় মেরে কেড়ে নেয়নি সিগারেটটা, গলা পুড়ছে। আমি ধোয়া টেনে গেছি, এক সময় সয়ে গেছে, আর ছাড়তে পারলাম না। হামজার ভাই জানলো, কিন্তু কিছু বলল না। কলেজে ওঠার পর দেখতাম বন্ধুরা ইচ্ছে মতো চুল কাটতে পারে না, বাপ নাকি মারবে। আমি যেমন খুশি সেভাবে খুশি, যা খুশি করে বেড়াতাম। সবাই আমার জন্য লিডার মানতে শুরু করলো। আমি ওদের কাছে স্বাধীন জেতা ভাবের গুরু হয়ে যাই। তখন মনে হতো, শালা আমারই তো জীবন, আর কি লাগে? সবগুলো শালা দুর্ভাগা। কি জীবন ওদের, ইচ্ছে মতো কিছু করতে পারে না, বাপের গোলাম সবগুলো, খাবিস, হা হা। টেবিলে ঝুঁকে ঘাড় কাত করলো এদিক ওদিক, পরপর চোখের পাতা ঝাপটালো কয়েকবার, চোখ বুজে হাসলো। পরে বুঝলাম, ওদের মতো দুর্ভাগা আমি চাইলেও হইতে পারবো না। ওরা দুর্ভাগা কারণ ওদের বাপ মা আছে। চুল কেটে বাড়ি গেলে বাপে মারে, মা গালি দেয়, সিগারেট টেলে বাপ জানলে খবর হবে। আমার এসব হওয়ার চান্স নেই, কারণ আমার তো বাপ মা নেই। হে হে, কে মারবে, কে গালি দিবে? আমাকে শাসন করার কেউ নেই। আমি সিকেন্দার, আমি বাদশাহ। টেবিলের এক কোণে কফির মগ রেখে কফিতে চুমুক দিয়ে শরবত হয়ে গেছে, তাতে চুমুক দিল। রাত করে বাড়ি ফিরলে হামজা ভাই 2-4টে গালি দেয়, কিন্তু তা ভয় পাওয়ার মতো না। মাল গিলে ঢুলতে ঢুলতে বাড়ি ঢুকলে মামি যত্ন করে ঘরে তুলে শুইয়ে দিয়ে যায়। আমার বন্ধুরা বলতো, রাত 11টার সময় বাড়ি ঢুকলে মা নাকি বাপের কানে অভিযোগ লাগায়, পরে বাপ প্যাদানি দেয় ইচ্ছে মতো। মায়ের জাতের উপর চরম রাগ হতো আমার। আমার মামি তো রাগ করে না। আমি শেষ রাতে বাড়ি ফিরে দিব্যি হাসি মুখে দরজা খুলে চুপি চুপি ঘরে তোলে আমায়। আমার মাও নেই, ভয়ও নেই। কেন এত সুখ পেয়েছি বলতো? কারণ আমার অপরাধ আর বকাটেপনা দেখে 2 গালে কষে থাপ্পড় মারার মতো বাপ নামক বিপদটা ছিলই না আমার। চুল বড় করে কাটলেও তা ছোট করে কেটে আসতে, ফের আবার সেলুনে পাঠানোর জন্য মা নামক ঘ্যানঘ্যানানি রেডিও ছিল না আমার। দিন দিন পাওয়ার আর জিদ সমান্তরাল হারে বাড়ছে খালি। দাঁত বের করে হাসলো জয়। মামার সাথে চাকরের মতো ব্যবহার করে কোনোদিন একটা ধমক খায়নি। ডান কানে তর্জনী আঙ্গুল ঢুকিয়ে ঝাঁকালো। দুবার চোখ ঝাপটে মুচকে হাসলো আবার। প্রতি মাসে ব্যাংক থেকে আমি যে পরিমাণ টাকা ওঠাই, তার 1 ভাগও লাগে না আমার। কোনোদিন এত আয়েশ করে চলার পরেও বাকিরা এই বাড়ি খেয়েছে। আমার কোনোদিন শাসন করা হয়নি, আমারে ভালোবাসা হয়নি। একটু থেমে বলল, অর্থাৎ একজন মানুষ অন্যের জন্য তার আশেপাশে মানুষের ভালোবাসার প্রকার ভিন্ন। হামজা ভাই আমার প্রশ্রয়দাতা, কিন্তু ওই যে আর 5জনের মতো ধমক টমক টাইপের ভালোবাসা পাইনি আমি। তরুর মনে হলো, জয়কে দেখে যতই মনে হোক সে মাতাল হয়নি, সে বেশ ভালো রকমের ভিনটেজ কন্ডিশনে আছে। নয়তো তার উপর বোমা মেরে একটা দুঃখ বা ব্যক্তিগত আলাপ বের করার উপায় নেই। সে বিড়বিড় করে বলল, সব বুঝেও কেন খারাপ হলেন আপনি? জয় উঠে দাঁড়ালো, পরে আবার চেয়ারে কুনুই রেখে ঝুঁকে দাঁড়িয়ে বলল, খারাপ হয় না তরু, খারাপ জন্মায়। তরু প্রতিবাদ করল, উল্টে পড়ল, খারাপ হয়ে কেউ জন্মায় না, পরের জীবনে ধারায় তারা খারাপ হয়। মাতালের মতো মাথা তুলে যা বলে, আহ ভুল বলছি।
তাহলে হবে হয়তো তাই। কিন্তু আমার খারাপ হওয়ার পিছনে কোনো কারণ নেই। আমি খারাপ, তাই আমি খারাপ, কারণ আমি খারাপ। মাথা ঝাঁকুনি খানিক চুপ থেকে আবার অনুসারে বলল, যখন খারাপ হয়েছে তখন বুঝিনি। আমাকে খারাপ ভালো হতে বলেনি, অথবা খারাপ হওয়া থেকে আটকায়নি। তা বুঝলাম তো এই তো সেদিন। মানুষ 18 বছরে ম্যাচিওর হয়, আমি 25-এর কোটায় পেরিয়ে ঠিকমতো কিছুই বুঝি না। যা বুঝেছি তা বোঝা কঠিন। হুটহাট জিজ্ঞাসা করলো তরু, আপনি বিয়ে করবেন না? জয় ভাবুক হবার নাটক করলো। করলে তোকে করতাম, যত্ন তো কম করিস না আমার। কিন্তু বাইরের থালা সাত চোখে বেড়ানো পাবলিক আমি। শুধু শুধু কাউকে ঘরে তুলবো ঘর পাহারা দিতে? তাছাড়া ভালো না বেসে বিয়ে করা ঠিক নয়। আমি কারো প্রেমে পরিণয় করে দিন। তুই মায়ায় বাঁধিস না, কিন্তু আমি জানি ওইটারে ভালোবাসা বলে না। তোর যত্ন মনোযোগ আমার উপর অপরিহার্য তরু। তুই ছাড়া দিন চলে না। কিন্তু কেন যে তোকে ভালোবাসতে পারলাম না? ভালোবাসলে সত্যি বিয়ে করে বাড়ি নিয়ে যেতাম। শালা আমার আর উন্নতি হবে না। তরু চোখ দুটো সজল হয়ে উঠল, ভাঙা কণ্ঠে ক্ষোভের সাথে বলল, মায়া কেন লাগে? দয়া হয় আমার উপর, তাই না? হুম, দয়া না মায়া। মায়া কেন আছে? জয় এবার প্যাচ প্যাচ করে হাসলো। আমি অনাথ, তুইও বাপ মা থেকেও অনাথ, চড়ে চড়ে খালাতো ভাই। আকাশ পুরোপুরি আলোকিত হয়। জয় রুমে যেতে যেতে বলল, খাওয়া শেষ করে একবার রুমে আয়। তরু জয়ের রুমে ঢুকলো মিনিট পাঁচেক পর। জয় জানলার ধারে দাঁড়িয়ে সিগারেট টানছিল। বোঝার উপায় নেই জয়কে, মাতাল নাকি স্বাভাবিক কিছুই বোঝা যাচ্ছিল না। তরুর উপস্থিতি টের পেয়ে বিছানার উপর থেকে ব্যাগ তুলে তরুর দিকে এগিয়ে দিল। এবার চুপচাপ আমার রুম থেকে বের হয়ে যাবি, উইদাউট এনি প্যান প্যান। তরু দেখলো ভেতরে একটা নীল শাড়ি, ডুকরে কান্না পড়ল। মাঝে মাঝে এত নিষ্ঠুর আর রহস্যজনক মনে হয় জয়কে, কি বলে কি করবে বোঝার উপায় থাকে না। জয় বারবার জিজ্ঞাসা করে, কেন তরু ভালোবাসে জয়কে। তরু জানে না তা ভালোবাসে কিনা, তবে জয়ের কথায় আসে নিজের অনুভূতি। নতুন নাম পেয়েছে মায়া। হ্যাঁ, মায়া বটে, নয়তো কি। ছেলেটার জন্য অসীম মায়া লাগে তরু। তরু জানে জয় নোংরা, আবারও সে এটাও জানে সে নিজেও নোংরা। তাই জয়ের প্রতি এই মায়া। হোক সে নোংরাই তবে। এখন যেমন মন চাইছে শক্ত ওই বুকে উত্থাল ঢেউয়ের মতো আশ্রয় পড়তে। প্রকৃতির অনুমতি নেই, প্রকৃতি সায় নেই, উদ্দীপনাবাহী সংবেদনশীল কাঠামো। শুক্রবার সকাল, রাতে জিডি করে আসা হয়েছে, কিন্তু কোনো খবর নেই। তবুও কেন অন্তু আশা হতে পারছিল না। তার মনে হচ্ছিল সবই ঠিক, কিচ্ছু হয়নি। আমজাদ সাহেব বাজারে গেলেন তখন সকাল 10টা। অন্তু বসে পড়েছিল শীতের সকালে তপ্তহীন রোদে। যাওয়ার সময় আমজাদ সাহেব অন্তুর পাশে বসে ছোট্ট একটা লিস্ট তৈরি করে নিয়ে যাচ্ছিল। রাবেয়া রসুন পেঁয়াজ কেটে রাখলেন সেই রোদে। মার্জিয়াকে আর ডাকা হয়নি। সারা রাত নিশ্চয় না ঘুমিয়ে সকালের দিকে ঘুমিয়েছে এই শরীরে। আমজাদ সাহেব যখন দুপুর 12:30 নাগাদ আমজাদ সাহেব এলেন না, অথচ ওনার ফেরার সময় বড়জোর 11:30। চারিদিকে জুম্মার আজান ফুরিয়ে এলো, তিনি ফিরলেন না। অন্তু বারবার করে গেটে গিয়ে দাঁড়িয়ে এসেছেন। আব্বু দেখা না পেয়ে ফিরে এসেছেন। রাবে অতিষ্ঠ হয়ে বসেছিলেন। সময় পেরিয়ে দুপুর 2টো বাজলো, আমজাদ সাহেব এলেন না। অন্তুর ভাবনার টনক নড়ল। সে কমপক্ষে 20-25 কল করছে আব্বুর নম্বরে, বারবার বন্ধ বলছে। ছাদে গিয়ে দাঁড়িয়ে থেকে এলো, দূর রাস্তার মোড় অবধি চেয়ে রইল কতক্ষণ। আমজাদ সাহেবের পাত্তা নেই। রোদ গায়ে লাগছিল অন্তুর। সে দাঁড়িয়ে রইল ছাদের রেলিং ঘেঁষে খোলা চোখে। মনটা কেটে ভেতর থেকে আলাদা করে ফেলতে ইচ্ছে করছে। আজেবাজে চিন্তা ভিড় করছে সেখানে, খুব জ্বালাতন করছে। দুপুরে রান্না হয়নি, খাওয়া হয়নি। সকালে আব্বার সাথে ঘি আলু ভাত দিয়ে আম্মুর হাতে খিচুড়ি খেয়েছিল। ছটপটানি বাড়তে লাগলো। সময়ের আবর্তমানে রাত 10টার কাঁটা অতিক্রম করলো। আমজাদ সাহেব বাজার থেকে ফেরেনি তখনও। খুব লম্বা বাজার করেছেন। অন্ধকার চারপাশে, পূর্ণচাঁদ আকাশে। ছাদে দাঁড়িয়ে অন্তুর খুব হিংসে হলো ওই আলোকিত চাঁদকে। আব্বু বাড়ি না ফিরলে এখনও তার খোঁজ তো চাঁদ রাখেনি, বরঞ্চ জল জল করছে আকাশপানে। স্বার্থপর খুব চাঁদটা। অন্তুর দুঃখে সে একটুও দুঃখী নেই। অন্তু চেয়ে রইল পাড়ার সরু গলির মোড়ে। বারবার চোখে ভেসে উঠছে আমজাদ সাহেবের বাজারে যাওয়া। চলবে।
পর্ব 15 অবরুদ্ধ নিষেধ পুরো গল্প প্লেলিস্টে।